সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের বিদ্যাবাড়ি ফেসবুক পেজ এবং বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এইবার 46 বিসি পরীক্ষায় কাটমার্কটি ঠিক 112 থেকে 115 এর মধ্যে যাদের আছে তাদের মধ্যে হওয়ার কথা, বাট অ্যাকচুয়াল কাটমার্কসটা কত হবে সেটা কেউই বলতে পারবে না, একমাত্র পেজে ছাড়া। কত হাজার জন পাস করাবে সেটার ভিত্তি করে 112 থেকে 115 এর মধ্যে যদি থাকে সেটিকেই মনে করা হচ্ছে যে কাটমার্কস হতে পারে। কেন কাটমার্কসের কথা বললাম? কারণ এই বিশেষ পরীক্ষার মধ্যে থেকে কিছু কিছু কোশ্চেন দেখা যাচ্ছে যে কোশ্চেনগুলো প্রশ্নপত্রের মধ্যে ভুল ছিল। যেমন ইংরেজির মধ্যে প্রায় 3 থেকে 4টি প্রশ্ন নিশ্চিতভাবেই ভুল দেখা যাচ্ছে। কোন 4টি প্রশ্ন ইংরেজির ভুল ছিল সেই 4টি প্রশ্ন আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। যাদের এই 4টি প্রশ্ন ভুল উত্তর করা হয়েছে বা কারেক্ট উত্তর করা হয়েছে, যাই কিছু করা হয়েছে, এই 4টি প্রশ্নের থেকে কোনো মার্কস কাটা যাবে না। এই 4টি প্রশ্ন প্রথমে দেখে নেই, তারপরে এর সাথে ইংরেজির আরও 6টি প্রশ্ন যেগুলো কনফিউজিং বা যেগুলো কনফিউজ সৃষ্টি করছে বা আনসারগুলো অনেকের কাছে অনেক রকম হয়ে গেছে বা বিভিন্ন আমাদের কোচিং সেন্টার, আমাদের বিদ্যাবাড়ি, R&D টিম সবকিছু মিলে আনসারগুলো যারা এলোমেলো আনসারগুলো করেছে সেই প্রশ্নগুলো আমরা একটা দেখবো। চলি আমরা এই প্রশ্নগুলো, যে 10টি প্রশ্ন এবার 46 বিসিএস পরীক্ষার মধ্যে থেকে সবচেয়ে বেশি কনফিউজিং। কোশ্চেন নাম্বার 1 আমরা যদি দেখি, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। এই 4টি অপশনের মধ্যে থেকে কোনটি কারেক্ট এটা বলা হয়েছে। এই কোশ্চেনটার মধ্যে থেকে আমরা যদি এই কোশ্চেনটা দেখি প্রথমে, সেটার উত্তরটির মধ্যে আমরা দেখলাম যে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের উত্তরপত্র যেগুলো দেওয়া হয়েছে সেখান থেকে কেউ কেউ আনসার দিয়েছে ক, কেউ দিয়েছে খ, কেউ দিয়েছে গ, আমরা দিয়েছি গ। তারপরে ঘ কেউ দেয়নি। এই 3টি প্রশ্ন উত্তর দিয়েছে যে কারেক্ট। তো আমরা এখান থেকে দেখবো যে এই 4টি অপশন থেকে যে 4টি অপশন আছে 4টি অপশনই ইনকারেক্ট, অর্থাৎ এই প্রশ্ন একটি ভুল প্রশ্ন। এই প্রশ্ন যদি কেউ উত্তর করে থাকেন তাহলে এই প্রশ্ন থেকে কোনো নাম্বার কাটা যাবে না। কেন ভুল? আমরা প্রশ্ন অপশনে যদি ক দেখি, এখানে আছে কি দেয়ার আর ট্রিজ, এটা কারেকশনে দেখবো যে কোন জায়গাটার মধ্যে থেকে গরমিলটা আছে ওই জায়গাটা বের করতে হবে। দেয়ার আর ট্রিজ, দেয়ার আর ট্রিজ, দেয়ার আর ট্রিজ, এখানে কোনো গরমিল নাই। গরমিলটা কোন জায়গায়? এই জায়গায়। এই যে অন বোথ সাইডস, অন দ্য বোথ সাইডস, অন বোথ দ্য সাইডস, অন বোথ সাইড, আর এইখানে আছে আইদার সাইডস। প্রথম কথা হচ্ছে যে এই 4টির মধ্যে থেকে আইদার সাইডস এটা কখনো হয় না, তো 4টির মধ্যে এটা প্রথমে বাদ দিয়ে দেই। বাকি 3টির মধ্যে থেকে দেখা যাক যে এই যে দেয়ার আর ট্রিজ অন দ্য বোথ সাইডস, মনে রাখতে হবে যে বোথ সাইডস এর সাথে কখনোই আর্টিকেল দি যুক্ত হয় না। তার মানে এটি দি আছে, এটিও কারেক্ট, ইনকারেক্ট। এই যেখানে দি আছে এটিও ইনকারেক্ট। যারা আমরা অনেকেই এই যে এ এবং বি দিয়েছি তাদের আনসারটি কিন্তু আসলে ইনকারেক্ট। তো যাই হোক, আমরা সি নাম্বারটা আনসারটা যারা দিয়েছি, আমাদের যে আনসার R&D টিম থেকে দিয়েছে, এই সিটাও এই আনসারটি ভুল। কেন ভুল? এটা হচ্ছে দেয়ার আর ট্রিজ অন বোথ সাইড অফ দ্য রোড। এই যে বোথ সাইড আছে, সাইডটা সাইডস হবে, জাস্ট এখানে এস থাকলে আনসারটা কারেক্ট হইতো। তো এইখানে এস না থাকাতে এই আনসারটি হয় নাই। তো এই জন্য আমরা যে আনসারটি 4টির মধ্যে আনসারটি দিয়েছি, আমাদের অপশনটি অপেক্ষাকৃত এটি বেশি কাছাকাছি ছিল, সি অপশনটি বেশি কাছাকাছি ছিল, কিন্তু মূলত সিও ইনকারেক্ট। এর মানে হচ্ছে এই প্রশ্ন যদি আনসারটা আমরা করি, ভুল করি বা শুদ্ধ করি বা না করি, কারোই নাম্বারটি কাটা যাবে না, এখান থেকে নাম্বারটি থাকবে। এই 1 নম্বর প্রশ্নটা পরের থেকে আমরা বাকি আরো কয়েকটি প্রশ্ন দেখি যে প্রশ্নগুলো ভীষণ কনফিউজিং এবং যে প্রশ্নগুলোর মধ্যে উত্তরগুলো মধ্যে অ্যাম্বিগুইটি আছে। তাহলে 1 নম্বর প্রশ্নের পরে আমরা যদি যাই, এই যে 1 নম্বর প্রশ্নে আমরা আমাদের পক্ষ থেকে বিদ্যাবাড়ি R&D টিম থেকে আনসারটা গ দিয়েছিলাম, সি দিয়েছিলাম। সি দেওয়ার পক্ষে যে যুক্তিটি ছিল সেটি আমরা দেখা দিই যে এই যে বইটি আছে এটা হচ্ছে আমার ক্লাসরুম ইংলিশ গ্রামার বই। এই বইয়ের এই যে 6 নম্বর যে রুলটা আমরা দেখতে পাচ্ছি, একটু বড় করে দেখাই। এই 6 নম্বর রুলের এই একটি রুল থেকে এবার এই 46 বিসিএস পরীক্ষায় দুইটি কোশ্চেন আছে এই একটা রুল থেকে। সেটা কোথায় আছে আমি সেটা পরে দেখাচ্ছি। প্রথমটা হচ্ছে যে দেখাই যে আমাদের এই উত্তরটা কেন সি হইল। এই যে এই প্রশ্ন আমি দেখি, এটা দেখি, এই বই তো এই প্রশ্ন করার আগে করা। দেয়ার আর ট্রিজ অন বোথ সাইডস, এখানে কিন্তু দি নাই, দিটা তো হবে না। কিন্তু কোথায় সমস্যা হয়েছে আমাদের? ওই প্রশ্ন ছিল সাইড আর এখানে হচ্ছে সাইডস, অর্থাৎ বোথ থাকাতে সাইডস হবে। সাইডস না থাকার কারণে ওইটা আমরা আনসারটা ভুল হবে। অ্যাকচুয়ালি কিন্তু যদি সাইডস থাকতো তাহলে আমাদেরটাই কারেক্ট হতো। ওকে, আর এই রুল থেকে আরেকটা কোশ্চেন কোথায় আসছে সেটা আমি লাস্টে দেখাবো। এবার আমরা আসি প্রশ্ন নাম্বার 2। 2 নম্বর প্রশ্নটা দেখি। এই প্রশ্নটাও অনেক অ্যাম্বিগুইটি ছিল, এই প্রশ্নটা নিয়ে অনেক কথা হয়েছে। প্রশ্নের মধ্যে বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ক্যান বি ইউজড অ্যাজ এ ভার্ব, অর্থাৎ নিচে কোনটি ভার্ব আছে। এই প্রশ্নটি অনেক কি বল অনেকের মধ্যে একটা চিন্তা করা জুগিয়েছে এবং অনেকে আনসার এক একজন এক একটা আনসার করেছে, খুবই স্বাভাবিক। কারণ এটা প্রশ্নটা এমন ছিল যে এটা একটা ট্রিকি কোশ্চেন ঠিক বলবো না, এই কোশ্চেনটি ঠিক কিভাবে হলো ঠিক সেটা একটা ব্যাপার। অর্থাৎ
এখানে বলছে কোনটি ভার্ব, সুগার ভার্ব হতে পারে, স্যান্ড ভার্ব হতে পারে এবং অবশ্যই মোবাইলও ভার্ব। এই তিনটি অবশ্যই ভার্ব। এখন পিএইচসি কোনটি কারেক্ট করবে সেটি পিএইচসির ব্যাপার, বাট এই তিনটির থেকে পিএইচসি যেটি গ্রহণ করবে সেটি হবে অ্যাকচুয়াল কারেক্ট আনসার। কিন্তু তিনটি যদি হুবহু ভার্ব হয় সেই কোশ্চেনটি অ্যাকচুয়ালি মার্কস কাটা ঠিক না, মানে কারো নাম্বারটা এখান থেকে কাটা ঠিক হবে না। ধরে নিতে পারি যে আমরা এখান থেকেও যদি কেউ আনসারটা ভুল করে থাকি বা আনসারটা কারেক্ট করে থাকি, সবাই নাম্বারটা এখান থেকে পাবে। কিন্তু যদি এটা কারেক্ট করে তাহলে সেক্ষেত্রে একটি নিয়ম হচ্ছে, যদি একটি প্রশ্নের তিনটি উত্তরই কারেক্ট থাকে সেক্ষেত্রে যে উত্তরটি প্রথমে আসে সেই উত্তরটি বেশি গ্রহণযোগ্য হবে। সেক্ষেত্রে আমাদের বিদ্যাবাড়ি আর&ডি টিমের কর্তৃক যে আনসারটি ছিল সেটি ছিল ক। কিন্তু এটি আমার মন্তব্য হচ্ছে যে এই প্রশ্ন থেকে যদি কেউ ভুল আনসার করে থাকে তার নাম্বারটি কাটা যাবে না। আপাতত আমরা সেটা ক দিয়েছি। এবার প্রশ্ন নাম্বার 3 তে আমরা যদি যাই, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। নিচের এই চারটি অপশন থেকে একটা কারেক্ট ওয়ার্ড দিয়ে এই শূন্যস্থান পূরণ করতে হবে। এই কোশ্চেনটা যদি আমরা দেখি, যে এখানেও আমরা দেখবো যে চারটি অপশনে কিন্তু উত্তরটা এক্সাক্ট যে পারফেক্ট উত্তর সেটি নাই। কিভাবে নাই সেটা আমরা দেখি। প্রশ্নে বলছে, আমি একটু কলমটা ঠিক করে নেই। প্রশ্নে বলছে ড্যাশ হি ড্যাশ, এই শূন্যস্থান এখানে শুরুতেই, ড্যাশ হি লে অন দ্য গ্রাউন্ড, সে কোন একজন ব্যক্তি, সে অন দ্য গ্রাউন্ড, গ্রাউন্ডের উপরে, গ্রোনিং অর্থাৎ আত্মচিৎকার করছে বা গোঙানি দিচ্ছে, এরকম একজন, মানে একটা ইনজুর্ড আক্রান্ত হয়ে সে, এরকম বাংলা অর্থটা হবে যে ইনজুর্ড আক্রান্ত হয়ে কোন একজন মানুষ সে ওই গ্রাউন্ডের উপরে গোঙানি দিচ্ছে বা আত্মচিৎকার করছে, এরকম জিনিসটা বোঝাচ্ছে। তার মানে ইনজুর্ড আক্রান্ত অবস্থায় সে এটা করছে। ইনজুর্ড আক্রান্ত হয়ে এই কথাটা বলতে চাই যদি আমরা দেখবো যে এখানে শুধুমাত্র যে বি ইনজুর্ড কথাটা আছে, বি ইনজুর্ড কথা থাকাতে মানে কি, যে বি মানে হচ্ছে হওয়া, বাট এটা কিন্তু ইনজুর্ড হয়ে এই জিনিসটা বোঝায় না। বি মানে হচ্ছে যে কোনো কিছু হয়। যেমন আমি যদি বলি যে আই উইল বি অফ বিসিএস ক্যাডার, বিসিএস ক্যাডার তার মানে কি, সরি এটা হচ্ছে আমি হচ্ছে বিসিএস একজন ক্যাডার হব, এটা বোঝাচ্ছে। আই উইল বি এ ডক্টর, আমি একজন ডক্টর হব। তাহলে আই উইল বি ইনজুর্ড, আই উইল বি ইনজুর্ড মানে আমি ইনজুর্ড হব, এটা বোঝাচ্ছে। বাট নট দ্যাট যে মানে আমি ইনজুর্ড হয়ে, এই কথাটা বোঝাচ্ছে না। বাট যদি এটা এরকম থাকতো যে বি এরকম থাকতো, বিং ইনজুর্ড যদি থাকতো তাহলে কিন্তু এই উত্তরটা হয়ে যেত। বিং ইনজুর্ড বললেই হয়ে যেত। বিং মানে ইনজুর্ড হয়ে সে লে অন দ্য গ্রাউন্ড, অর্থাৎ গ্রাউন্ডের উপরে শুয়ে পড়লো এবং কি করলো, গোঙানি দিচ্ছিল, শুয়ে পড়ে গোঙানি দিচ্ছিল, এরকম ব্যাপারটা হইতো। এখন প্রশ্ন হচ্ছে তাহলে হ্যাভিং ইনজুর্ড, এই উত্তরটা তো হতে পারে। ইনজুর্ড, ইনজুরিং হবে না। আর ইনজুর্ড যদি কথাটা বলি, ইনজুর্ড কথাটা হচ্ছে যে যে একেবারেই কি কোনো কিছু, যে একটা কর্ম, যে একটা কোনো একটা প্রত্যয় থাকবে সেখানে, সেটা নাই। অর্থাৎ ইনজুর্ড হয়ে যে এই কথাটা, ইনজুর্ড আক্রান্ত হওয়ার যে ব্যাপারটা সেটা বোঝাচ্ছে না, ডিরেক্ট ইনজুর্ড বোঝাচ্ছে। ইনজুর্ড হি এই কথাটা বোঝাচ্ছে। দ্যাটস ওয়াই এই আনসারটাও খুব একটা যায় না এখান থেকে অর্থগত দিক দিয়ে বা গ্রামাটিক্যাল দিক দিয়ে। কিন্তু এই জিনিসটা গ্রামাটিক্যালি কিন্তু কারেক্ট হয়। হ্যাভিং ইনজুর্ড মানে ইনজুর্ড আক্রান্ত অবস্থায়, মানে আমি যদি এই কথাটা খেয়াল করি যে এইখানে হ্যাভিং এবং বিং এই দুটোর মধ্যে পার্থক্যটা কি হবে। আমি যদি বিং বলি তাহলে কোনো কিছু হয়ে বোঝাবে, আর যদি হ্যাভিং বলি নিজে সরাসরি কোনো কিছু করা বোঝাবে। যেমন হ্যাভিং কমপ্লিটেড মাই টাস্ক মানে আমার কাজটি সম্পূর্ণ করে, হ্যাভিং ইটেন মাই রাইস বা হ্যাভিং ইটেন রাইস আই ওয়েন্ট টু মাই বেড। তার মানে হ্যাভিং ইটেন রাইস মানে কি, খাবার খেয়ে শেষ করে, অর্থাৎ নিজে কাজটি যখন সম্পন্ন করে তখন এই জায়গার মধ্যে হ্যাভিং শব্দটা ইউজ করা হয়। আর কোনো কিছু যখন নিজে হয় তখন হয় বিং শব্দটা ইউজ করা হয়। এই জায়গার মধ্যে থেকে বিং থাকলে এটি একেবারে পারফেক্ট আনসার হতো, কিন্তু বিং না থাকাতে আমরা এর থেকে অপেক্ষাকৃত এই আনসারটা গ্রহণ করতে পারি, সিটা গ্রহণ করতে পারি। বাট এটা খেয়াল করতে হবে যে সিটা ওইভাবে এক্সাক্ট যে মিনিংটা করা, সেই মিনিংটা এখান থেকে আসে না। দ্যাটস ওয়াই এই ক্ষেত্রেও আমার কাছে মনে হয় এই প্রশ্নটার ক্ষেত্রে যে এইখানে পিএইচসি ঠিক কোনটা আনসারটা ধরবে সেটা পিএইচসিরই উপরে ডিপেন্ড করবে। বাট এক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে এখানে বিং ছিল প্রকৃত উত্তর। হয়তো কোনো টাইপিং মিস্টেক বা কোনো কারণে এটা বি ইনজুর্ড হয়ে গেছে, এখানেও একটা সুযোগ আছে যদি কারো ভুল হয় সেখান থেকে নাম্বারটা পাওয়ার। বাট আপাত দৃষ্টিতে এই কোশ্চেনটির এই আনসারটি আমরা গ্রহণযোগ্য ধরে নিতে পারি চারটির মধ্যে থেকে, অপশন সি। কোশ্চেন নাম্বার 4-এ চলে যাই। 4-এ যে প্রশ্নটি আছে এটি তো আমরা সবাই দেখেছি যে এই 4-এর কোশ্চেনটার মধ্যে থেকে
এই 4 নাম্বার কোশ্চেনে আমরা দেখি যে দ্য অ্যান্টোনিম অফ বয়স্টারাস ইজ, মানে এই বয়স্টারাস মানে শব্দপূর্ণ বা কোলাহলপূর্ণ, হ্যাঁ, শব্দপূর্ণ, সশব্দপূর্ণ, মানে একটা কেওয়াজ একটা ব্যাপার, সেটা হচ্ছে বয়স্টারাস। তো সেইটার উল্টাটা বলছে যে অ্যান্টোনিম কি হবে, সিনোনিম কিন্তু না। তাহলে এর অ্যান্টোনিম যদি হয়, এই বয়স্টারাস সিনোনিম কোনটা? সিনোনিম হচ্ছে নয়জি, আনরুলি, যেটা কোনো রুল মানে না, সেটাকে মানে কি যে বিশৃঙ্খল, উশৃঙ্খল, শব্দপূর্ণ, চিয়ারফুল, এই সবই কিন্তু সিনোনিম। তার মানে এইটা হচ্ছে অ্যান্টোনিম। অ্যান্টোনিম চাওয়াতে এটা অবশ্যই ভুল, এটা অবশ্যই ভুল, এটা অবশ্যই 100% শিওর ভুল। তাহলে থাকলো শুধু কুইট। এই কুইট কোশ্চেনটা তার মানে কি এটা হওয়া উচিত, কিন্তু এটা মিস্টেকটা কোথায় আছে দেখেন, যে এটা যে টাইপিং মিস্টেক হয়েছে মোস্ট প্রবাবলি, সেটা হচ্ছে যে কুইটটা অ্যাকচুয়ালি হবে কোয়াইট। কোয়াইট, এই যে একটা ই, এই লেটারটা এখানে মিসিং আছে, এখানে ই থাকতো যদি তাহলে এই আনসারটা হইতো, এটা ইটা নাই, এই যে একটা মিস্টেক হয়ে গেছে। এই জন্য আমার কাছে মনে হয়েছে যে এখান থেকেও যদি কেউ ভুল আনসার করে বা কারেক্ট আনসার করে বা আনসার না করে, সবাই এখান থেকে নাম্বার পাবে, কারণ নাম্বারটা কাটা যাবে না। এই কোশ্চেনটার সহ এই প্রথম 4টি কোশ্চেন আমি বললাম, এই 4টে কোশ্চেনে আমার কাছে মনে হচ্ছে যে 4টে কোশ্চেনে কেউ যদি ভুল উত্তর করে বা সঠিক উত্তর যাই কিছু করুক, সম্ভবত 4টি থেকে সবাই 4 নাম্বার পেয়ে যাবে। দেন আমরা চলে আসি কোশ্চেন নাম্বার 5। যদি আমরা কুইট দিয়ে রাখছি, কিন্তু অ্যাকচুয়ালি কুইট হবে না, এটা হবে কোয়াইট, QUIET। আমরা চলে আসি কোশ্চেন নাম্বার 5 এ যদি আসি, 5 এ বলা আছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, কোনটি কারেক্ট হবে। এই কোশ্চেনটি নিয়ে কিন্তু আনসারের মধ্যে কিন্তু অ্যাম্বিগুইটি আছে, এক একজনের একটা আনসার করার একটা প্রবণতা দেখা যাচ্ছে যে এই কোশ্চেনের মধ্যে কি আনসার হতে পারে, বিশেষ করে এই 4টি অপশনের মধ্যে থেকে কোনটি আনসার হবে। অর্থাৎ এই আগের যে 4টি বললাম, 4টির উত্তরটি ভুল বললে, ভুল করা বা কারেক্ট করা যাই কিছু হোক, নাম্বার পাওয়ার সুযোগ আছে বা একটা চান্স আছে। বাট এখন কিন্তু এগুলো আনসারের, এখন ওই 4টির পরে মোট 10টি কোশ্চেন আমি এখন বলবো, বাকি যে 6টি বলবো 6টিতে কারেক্ট আনসার আছে, অর্থাৎ কিন্তু উত্তরগুলো একটু কনফিউজিং। আমরা এই কোশ্চেনটা একটু দেখি, কোশ্চেন নাম্বার 5 এ কোনটি কারেক্ট। যখন এই কোশ্চেন কারেকশনে আসবে তখনই খেয়াল করতে হবে যে কোন জায়গাটা গন্ডগোল আছে, এটা বের করতে হবে। 4টি অপশন দেখি, দ্য রুম ওয়াজ ডার্কেন্ড, দ্য রুম ওয়াজ ডার্কেন্ড, দ্য রুম ওয়াজ ডার্কেন্ড, তিনটিতেই দ্য রুম ওয়াজ ডার্কেন্ড, কোনো ভুল নাই। আরটা কি আছে, সুইচিং অল অফ দ্য লাইটস, সুইচিং অল অফ দ্য লাইটস, এটা আছে টু সুইচ অল অফ দ্য লাইটস, আর এটা আছে সুইচিং অল অফ দ্য লাইটস এর শুরুতে। পার্থক্যটা কোথায়, দ্য রুম ওয়াজ ডার্কেন্ড তিনটাই শুরুতে, শেষে আছে এটা দ্য রুম ওয়াজ ডার্কেন্ড শেষে আছে। এই 4টে অপশন আমরা দেখি, সবচেয়ে কনফিউজিং হচ্ছে যে এই কোশ্চেনটাই সবার কাছে মনে হবে এটা বোধহয় কারেক্ট। কি আছে এখানে, সুইচিং অফ অল দ্য লাইটস, যদি আমরা বাংলা অর্থ করি এটাকেই মনে হবে কারেক্ট। সুইচিং অফ অল দ্য লাইটস, সবগুলো লাইটের সুইচ অফ করে দ্য রুম ওয়াজ ডার্কেন্ড, দ্য রুম এটা কি করা হলো, অন্ধকার করা হলো। দ্য রুম ওয়াজ ডার্কেন্ড মানে কি, রুমটাকে অন্ধকার করা হলো কখন, সুইচিং অফ অল দ্য লাইটস, সবগুলো লাইট সুইচ অফ করার পরে। এটা কিন্তু বাংলা অর্থ একদম ঠিক আছে, মনে হচ্ছে বাংলা অর্থ ঠিকই আছে, কিন্তু এই উত্তরটা হয় নাই, ইনকারেক্ট। কেন ইনকারেক্ট, জাস্ট এইটুকু একটু ব্যাখ্যা দিয়ে বাকিগুলো বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই কোশ্চেনে কেন আনসার হইল না, মনে রাখতে হবে যে সুইচিং অফ অল দ্য লাইটস, এইখানে যদি দেখি এর ঠিক পরে কিন্তু ভার্ব নাই, এইটার পরে আছে একটা সাবজেক্ট, দ্য রুম সাবজেক্ট আছে। মনে রাখতে হবে যে এই যে প্রথমে বাক্যের প্রথমেই এই যে এখানে যে আমরা দেখি ভার্ব ছাড়া যে অংশটা আছে, সেই অংশটা হচ্ছে এই অংশটা হচ্ছে ফ্রেজ। ফ্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দ যেখানে সাবজেক্ট এবং ভার্ব থাকে না এবং বাক্যের একটি একক পার্টস অফ স্পিচের মতো কাজ করে, সেটা হচ্ছে ফ্রেজ। তার মানে এটা হচ্ছে একটা ফ্রেজ। এখন যে কথাটা মনে রাখতে হবে, এই যে বাক্যের শুরুতেই ফ্রেজ থাকলো, এই যে ফ্রেজটা আছে, এই ফ্রেজ যদি বাক্যের কোনো বাক্যের শুরুতে থাকে, তাহলে ওই ফ্রেজ যে সাবজেক্টকে ইঙ্গিত করবে বা ওই ফ্রেজের কাজটা যে সাবজেক্ট করবে, ফ্রেজ পরবর্তী যে সাবজেক্টটি বসবে সেটা ওই ব্যক্তিটি হবে। আবার বলি, যদি কোনো ফ্রেজ শুরুতেই থাকে, এই যে ফ্রেজটা শুরুতেই আছে, ওই শুরুর ফ্রেজটা যে ব্যক্তিকে বা যে কাজটা করবে, সেই কাজটা যে ব্যক্তি করেছে বলে মনে করবে, ওই ব্যক্তিটি হবে ওই ফ্রেজ পরবর্তী সাবজেক্ট। যদি হয় তাহলে আনসারটি কারেক্ট হবে, যদি না হয় তাহলে সেই বাক্যটা ইনকারেক্ট হবে। আমরা দেখি যে সুইচিং অফ অল দ্য লাইটস, এই যে সবগুলো লাইট বন্ধ করে, এই বন্ধ করার কাজটা কে করছে, এই লাইটগুলো অবশ্যই কোনো ব্যক্তি বন্ধ করেছে, সুইচ অফ করেছে। এই যে কোনো একটা ব্যক্তি অফ করেছে, তার মানে এর পরে যে সাবজেক্টটা সেটা ওই ব্যক্তি হতে হইতো, যদি ব্যক্তি হতো তাহলে এই বাক্যটি কারেক্ট হতো। আছে দ্য রুম, দ্যাটস ওয়াই এই বাক্যটা একেবারে 100% ইনকারেক্ট। এরকম কোশ্চেন কিন্তু 28তম বিশেষও আসছে এবং অনেকবার পরীক্ষা আসছে এবং সামনেও আসবে। সো এই নিয়মটা অবশ্যই মনে রাখতে হবে, আমি যা বললাম।
বাকি তিনটাতে দেখি দ্য রুম ওয়াজ ডার্কেন্ড, রুমটাকে অন্ধকার করা হয়েছিল, টু সুইচ অফ অল দ্য লাইটস, জাস্ট কি এই লাইটগুলো সবগুলো লাইটকে সুইচ দেয়ার দিতে গিয়ে। তো এটা তো তা না, বাক্যের অর্থগত এটা মিলছে না, তার মানে এই অর্থটা হবে না। বাকি যে দুটো আছে, খ দ্য রুম ওয়াজ ডার্কেন্ড সুইচিং অফ অল দ্য লাইটস, রুমটা অন্ধকার করা হয়েছিল সুইচিং অফ অল দ্য লাইটস, সবগুলো লাইট বন্ধ করে, এই কথাটা কিন্তু অর্থগত দিক দিয়ে কারেক্ট আসে, কিন্তু পরিপূর্ণতা পায় না, অর্থগত একটা পূর্ণতা পায় না। আমরা যদি এ দেখি, দ্য রুম ওয়াজ ডার্কেন্ড, রুমটি ডার্কেন্ড মানে অন্ধকার করা হয়েছিল, বাই বাই কি করে, সুইচিং অফ অল দ্য লাইটস, কি করে, সবগুলো লাইট অফ করে দেওয়ার মাধ্যমে। এই বাক্যটা পরিপূর্ণ অর্থ দিয়েছে এবং এখানে একটা বাই যুক্ত করার কারণে বাক্যের অর্থটি পরিপূর্ণ হয়ে গেছে। দ্যাটস ওয়াই এটা উত্তরও কারেক্ট হতে পারে, এটাও কারেক্ট হতে পারে, কিন্তু দুটোই যেহেতু দেয়া আছে তার মানে এইটা না দিয়ে আনসারটা আমরা এইটা দিব, এটা বেটার অপশন, মানে বেশি কারেক্ট হবে এইটা। দুটোর মধ্যে আনসারটা হচ্ছে ক। আশা করছি আমরা এই কোশ্চেনটা বুঝতে পেরেছি। নেক্সট চলে আসি অপশন 6 এ। অপশন 6 আসি, দ্য স্নো সুইলস ড্যাশ দ্য ভ্যালি, দ্য স্নো সুইলস ড্যাশ দ্য ভ্যালি, ভ্যালিতে স্নো মানে তো আমরা জানি যে এটা হচ্ছে বরফ বা উপর থেকে যে স্নো গুলো পড়ে, মানে ফরেন কান্ট্রি বিশেষ কানাডা বা আমেরিকার কিছু অঞ্চলগুলো যেগুলো আছে শীত প্রধান দেশগুলোতে যে স্নো গুলো পড়ে সেইটা ভ্যালির মধ্যে যে পড়ে সেটা কথা বলছে। স্নো সুইলস, সুইলস মানে ঘুরে 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 যেগুলো পড়ে বা যে ঘুরে ঘুরে যেগুলো যায় সেটা হচ্ছে সুইলস। এখন সেইটার ক্ষেত্রে এটা সুইলস, সুইলসে পরে সুইলস আপও হতে পারে, সুইলস ডাউনও হতে পারে, সুইলস আপ সুইচ ডাউন এই দুটো হতে পারে, কিন্তু সুইলস থ্রু এই কথাটা কখন হবে, যদি কোনো কিছু ভেদ করে চলে যায় তখন হবে সুইলস থ্রু। কিন্তু এখানে ভ্যালির কথা বলছে, ভ্যালিকে ভেদ করে যাবে না, ভ্যালির মধ্যে সাধারণত স্নো গুলো কি করে উপর থেকে পড়ে, নিচের দিকে পড়ে, নিচ থেকে কিন্তু স্নো গুলো উপর দিকে যায় না। তাহলে যদি উপর দিকে যেত তাহলে এটা আপ হইতো, যেহেতু স্নো গুলো নিচের দিকে পড়ে, ঘুরতে ঘুরতে নিচের দিকে ভ্যালিতে পড়বে, দ্যাটস ওয়াই এই আনসারটা হবে গ। এটিতেও আমাদের উত্তরগুলো অনেকেরই অনেকগুলো উত্তর হয়ে গেছে, বাট সঠিক উত্তরটা হবে ডাউন। আমরা এরপর চলে যাই কোশ্চেন নাম্বার 7। 7 নাম্বারটা যাই একটু, 7 নাম্বারে কি আছে দেখি আমরা। 7 বলছে হিজ ড্রিম দ্যাট হি উইল বি বিসিএস ক্যাডার ফাইনালি কেম ট্রু। এই কোশ্চেনটা একটু কনফিউজিং কোশ্চেন আমরা হিসেবে ধরে নিতে পারি। কেন কনফিউজিং? যে হিজ ড্রিম দ্যাট হি উইল বি বিসিএস ক্যাডার ফাইনালি কেম ট্রু, এইটা কোশ্চেনটা আমরা যখন প্রথমে লাইভ নিয়েছি, আমাদের পেজের মধ্যে প্রথমে লাইভ ছিল, লাইভে আমরা খুব দ্রুততম সময় লাইভটি করি, প্রশ্ন পাওয়ার সাথে সাথেই এটা আমরা হাতে নিয়ে উত্তর করা শুরু করে দিয়েছিলাম। সেখানে আমাদের আর&ডি টিম থেকে যে আনসারটা ছিল সেই আনসারের মধ্যে থেকে আনসারটা করা ছিল অ্যাডজেক্টিভ ক্লোজ। অ্যাডজেক্টিভ ক্লোজ কারণটা ছিল কি, যে হিজ ড্রিম, এই ড্রিমটা হচ্ছে একটা নাউন, নাউনের ঠিক পরে থাকাতে এটা সহজ দৃষ্টিতে মনে হচ্ছে বা স্বাভাবিক দৃষ্টিতে মনে হয় যে এটা নাউনটাকে মডিফাই করে, নাউনটাকে মডিফাই করে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লোজ হয়। কিন্তু এই প্রশ্নটার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ক্যাডার ফাইনালি কেম ট্রু, মানে এই মধ্যে থেকে এটা নিশ্চয়তা বোঝাচ্ছে যে এটা তার এটা হতেই পারে, মানে দ্যাট হি উইল বি এ বিসিএস ক্যাডার, সে একজন বিসিএস ক্যাডার হবে, এই জিনিসটা তার এটা নিশ্চয়তা বোঝাচ্ছে। এই জিনিসটা হচ্ছে এই ড্রিমের একটি অ্যাপোজিটিভ, ড্রিমের অ্যাপোজিটিভ মানে ড্রিমের পরিপূরক, ওইটুকু আমরা আলাদা করে ধরি যে দ্যাট হি উইল বি বিসিএস ক্যাডার, ইট ইজ হিজ ড্রিম, আমরা দেখব যে অর্থটি পূর্ণ হয়। তার মানে এই অংশটি অবজেক্টের মতো কাজ করছে, মানে এই অংশে একটা অবজেক্ট হিসেবে এখানে কাজ করছে। যখন সাবজেক্ট থাকবে বা অবজেক্ট হিসেবে কাজ করবে সেটা অবশ্যই নাউন ক্লোজ হবে, এটিও হবে নাউন ক্লোজ। এই উত্তরটা হবে যেটি আমরা লাইভের একটা অংশে যে এটা কারেক্ট করে দিয়েছি, এইটি উত্তরটা অ্যাকচুয়ালি হবে, প্রথমে আমাদের ভুল ছিল, পরে আমরা এটা কারেক্ট করে দিয়েছি, উত্তরটি হবে নাউন ক্লোজ। এরপরে কোশ্চেন নাম্বার 8 এ আমরা যদি আসি, কোশ্চেন নাম্বার 8 এ আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে যে দ্য সাবমেরিন ডিপ টু অ্যাভয়েড ড্যাশ বাই দ্য এনিমি প্লেন। দ্য সাবমেরিন ডিপ, ডিপ হচ্ছে ডুবানো, ডাইভ, ডাইভ হচ্ছে মূল ভার্ব, ডাইভ থেকে হচ্ছে ডিপ, ডিপড, ওকে। তো ডুবানো হয়েছিল টু অ্যাভয়েড ড্যাশ বাই দ্য এনিমি, টু অ্যাভয়েড ড্যাশ বাই দ্য এনিমি। এখানে প্রথম যদি কেউ চিন্তা করে বা দ্রুত চিন্তা করে সেটা হচ্ছে অ্যাভয়েডের পরে যদি কোনো ভার্ব বসে, অ্যাভয়েড, মাইন্ড, স্টার্ট, স্টপ, স্টপ, হেট, ওকে, লোথ, এই ভার্বগুলো পরে যদি কোনো ভার্ব বসে, ইট ইজ মাইন্ড, ইট ইজ ওড, এগুলো পরে কোনো ভার্ব বসে সেভাবে অবশ্যই আইনযুক্ত হয়। যে কারণে অ্যাভয়েড থাকার কারণে এখানে আইনযুক্ত ভার্ব
প্রথম দৃশ্যে চোখে পড়ে এটা সিইং। প্রথম দৃষ্টিতে এটার মধ্যে সিইং চলে আসে এবং সিইং ই দিয়ে দেয়। আমরাও ফার্স্ট যখন লাইভ নেই তখন এটা আমরা লাইভ অংশে সিইং বলে দিয়েছিলাম এবং পরক্ষণে আমরা এটা কারেকশন করে দিয়েছি, কিন্তু আনসারটা এই সিইংটা কিন্তু হবে না। সিইংটা কেন হবে না? যে এটা বাই দ্য এনিমি প্লেন, এই যে বাই দ্য এনিমি প্লেন আছে মানে এটা প্যাসিভে হবে। প্যাসিভে থাকলে কি হয় যে আগে একটা বিং যুক্ত হয়, বিং সিন। তাহলে এই বিংটা সিন যুক্ত হলো কি জন্য? যে ওই যে অ্যাভয়েডের পরে ভার্ব বসলে ভার্বের সাথে আইন যুক্ত হয়। এটা নরমালি বি সিন, বি সিনটা হয়ে গেল কি বিং সিন, বিং এর সাথে আইন যুক্ত হলো। কেন আইন যুক্ত হলো, কেন বিং সিন হলো? এটা হচ্ছে যে এটা প্যাসিভ একটা ওয়েতে আছে, প্যাসিভ অর্থ থাকার কারণে এটা বাই দ্য এনিমি প্লেন থাকার কারণে এটা হচ্ছে বিং সিন হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই জন্য এটা একটা কনফিউজিং কোশ্চেন। আমরা 8 এর পরে 9 চলে যাই। 9 কি আছে? হি ইজ এ ম্যান টু ডিপেন্ড অন দ্য আন্ডারলাইন পার্টস ইজ। এই যে কোশ্চেনটা দেখি, এটা একটা ফ্রেজ। নরমালি ফ্রেজ থেকে খুব কম প্রশ্ন বিশেষ পরীক্ষা আসে, এটা আসছে। এটা কিন্তু প্রথম দেখায় মনে হবে টু ডিপেন্ড অন, এটা একটা হচ্ছে প্রিপোজিশন ফ্রেজ, এটা মনে হবে, কারণ এটা শুরু আছে কি দিয়ে? প্রিপোজিশন দিয়ে শুরু আছে। তো এই জন্য মনে হবে প্রিপোজিশন ফ্রেজ, এবং অনেকেই হয়তো এটা প্রিপোজিশন ফ্রেজ চিন্তা করেছে যে প্রিপোজিশন ফ্রেজ আনসারটা অনেকেই দিয়েছে, কিন্তু এটা প্রিপোজিশন হবে না। কেন হবে না? যদিও টু ডিপেন্ড অন এটা প্রিপোজিশন দিয়ে শুরু আছে, কিন্তু এর আগে কি আছে? নাউন আছে। জাস্ট দেখতে হবে নাউনটাকে এই ফ্রেজ অংশটা কোনো মডিফাই করেছে কিনা। একটু আগে যে ক্লোজের বেলা আমরা দেখলাম, ঠিক ওইরকম ভাবেই দেখি। হি ইজ এ ম্যান টু ডিপেন্ড অন, হি ইজ এ ম্যান, ওই ম্যানটা ডিপেন্ড অন মানে হচ্ছে যে নির্ভর করা যায়, নির্ভরশীল। হি ইজ এ ম্যান টু ডিপেন্ড অন, ওই লোকটা কেমন? ওই লোকটা হচ্ছে নির্ভরশীল, যাকে নির্ভর করা যায়, নির্ভরশীল। এই যে নির্ভরশীলতা বোঝাচ্ছে, এই জন্য এই অংশটা কি করছে? নাউনটাকে মডিফাই করেছে। দ্যাটস ওয়াই এটা অবশ্যই এটা কি হবে? অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। এই উত্তরটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। কেন অ্যাডজেক্টিভ হলো? কেন প্রিপোজিশন ফ্রেজ হলো না? যদিও প্রিপোজিশন শুরু আছে, কিন্তু এটা আগের যে নাউন সেই নাউনকে মডিফাই করার কারণে এটা প্রিপোজিশন ফ্রেজ নয়, এটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। দেন চলে আসি আমার লাস্ট কোশ্চেন। এই 10 নাম্বারটা বলে আজকে শেষ করব। এরপরে আরেকদিন এই 46 বিসিএস পরীক্ষার বাকি যে প্রশ্নগুলো ইংরেজির আছে, বিশেষ করে গ্রামারের পরে যে সাহিত্য অংশটা টোটালি পড়িয়ে দেব। আজকে শুধু এটা বলে শেষ করে দিচ্ছি। দেয়ার ইজ এ কফি শপ ড্যাশ দ্য স্ট্রিট। এই দেয়ার ইজ এ কফি শপ ড্যাশ দ্য স্ট্রিট, এই প্রশ্নের জন্য আমরা দেখছি যে এই প্রশ্নটা নিয়ে কেউ আনসার করেছে অ্যাট, কেউ করেছে অন, কেউ করেছে অ্যাক্রস। এই তিনটি উত্তরই কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এটা করা হয়েছে, অ্যাড, অন, অ্যাক্রস। অ্যাকচুয়ালি কোনটা আনসার হবে? এই প্রশ্নটা আমরা দেখি, দেয়ার ইজ এ কফি শপ ড্যাশ দ্য স্ট্রিট। এই যে স্ট্রিট তো আমরা বুঝি রাস্তা, তো রাস্তার কিছুটা বোঝাচ্ছে যে কোথাও এই কফি শপটা আছে। প্রিপোজিশন এখানে এমন একটা জিনিস, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নয়, এটা হচ্ছে জেনারেল প্রিপোজিশন। তো এই প্রিপোজিশনটা কিভাবে বসবে এখানে মনে রাখতে হবে। এখানে প্রিপোজিশন নিয়ে আমি অনেকগুলো ক্লাস সেটাকে নিয়েছি, প্রিপোজিশন নিয়ে অনেকগুলো ক্লাস আমার আছে, প্লাস প্রিপোজিশন নিয়ে গল্প দিয়ে কিভাবে প্রিপোজিশন শেখা যায়, একটা গল্পের মাধ্যমে এগুলো জেনারেল প্রিপোজিশনগুলো বলারও একটা ভিডিও আমার ইউটিউবে, এই যে বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলের মধ্যে আছে, সেগুলো দেখা যাবে। বাট আপাতত কি বোঝাচ্ছে এখানে? অ্যাট কোথায় বসে, অন কোথায় বসে, অ্যাক্রস কোথায় বসে। এখানে অনেকের জোরালো উত্তর হচ্ছে অ্যাক্রস উত্তরটা হবে, কিন্তু উত্তরটা অ্যাক্রস আসলে এখানে হবে না। আর একটা হচ্ছে যে অ্যাট হবে, তাহলে অ্যাটও কেন হবে না, কেন অ্যাক্রস হবে না, কেন অন হবে, সেই ব্যাপারটা যদি আমরা দেখি, মনে রাখতে হবে যে অ্যাট কোথায় বসে। অ্যাট হচ্ছে যে একটা জায়গার সাপেক্ষে একটা কিছু আছে। যেমন কয়েকটা ব্যাপার তো এমনিতে হয় যে বড় জায়গার আগে ইন বসে, ছোট জায়গার আগে অ্যাট বসে, কিন্তু এখানে তা বোঝায় না। এইখানে একটা রুমের, এই রুমের মধ্যে কি হবে? এই রুমের মধ্যে ইন হবে। আমি ক্লাসের মধ্যে বহুবার বলছি, যে কোনো জায়গায় সেটা যদি 3 ডাইমেনশন বা সেটা 4 ডাইমেনশন হয়, 3 ডাইমেনশন বা 4 ডাইমেনশনের মধ্যে কিছু থাকলে সেটা হবে ইন। যদি এটা জানলা হয়, এই জানলা যদি কোনো পাখি থাকে তাহলে হবে ইন দা উইন্ডো। অর্থাৎ যে কোনো জায়গায় যদি 4 ডাইমেনশন থাকে সেটা হচ্ছে ইন হবে। যদি ফুটবল খেলা মাঠ হয়, এই ফুটবল মাঠ যদি বাউন্ডারি থাকে সেই মাঠের, তাহলে 4 ডাইমেনশন হয়ে যাবে, সেটাও হবে ইন। কিন্তু সেই মাঠে যদি কোনো বাউন্ডারি না থাকে, খোলা মাঠ হয়, তাহলে সেটা হচ্ছে অন। এখন প্রশ্ন হচ্ছে যে এই জায়গার মধ্যে কি হবে? মনে রাখতে হবে এই যে একটা রুম যদি হয়, এই রুমের এই যে ডায়াসটা সামনে আছে, এই ডায়াসটা যদি এখানে থাকে, এই ডায়াসটা কোথায় আছে? যে এই রুমের মধ্যে থেকে এই রুমের সাপেক্ষে এক কোণায় আছে। তাহলে আমি যদি কর্নারকে বলি তখন বলবো যে দ্য ডায়াস ইজ অ্যাট দ্য রাইট কর্নার অফ দ্য রুম। রুমের ডান পাশে রাখা আছে। এই যে রুমের একটা সাইড বোঝাচ্ছে, ছোট একটা সাইড বোঝাচ্ছে, রুমের মধ্যে ইন হবে, ইন দ্য রুম।
ডাচটা কোথায় আছে, বাইরের থেকে যদি আমি বলি তাহলে হচ্ছে ইন দ্য রুম, বাট রুমের সাপেক্ষে কোথায় আছে, রুমের সাপেক্ষে হচ্ছে রুমের একটা কর্নারে আছে, তাহলে হবে অ্যাট দ্য রাইট কর্নার অফ দ্য রুম। এই ক্ষেত্রে হবে অ্যাট। তাহলে আমি যদি বলি অ্যাট দ্য স্ট্রিট, তাহলে এটা অর্থটা কি বোঝাবে, যে এই যে স্ট্রিট মানে কি একটা রাস্তা, আমি রাস্তাটা দেখাই, এই যে রোড, তাহলে অ্যাট দ্য স্ট্রিট বলে কি বোঝাবে, যে এই রাস্তারই উপরে কোন একটা জায়গার মধ্যে এই শপটা আছে, কিন্তু রাস্তার উপরে কোনটা জায়গার মধ্যে শপ থাকার কথা না। দ্যাটস ওয়াই এটা অবশ্যই অ্যান্সারটা হবে না। আর বাকি যে এই তিনটি আছে, তিনটির মধ্যে থেকে অ্যাক্রস কেন হবে না সেটা আমি একটু যদি বলি। অ্যাক্রস কোথায় বসে, অ্যাক্রসের দুটো অর্থ হয়, একটা হচ্ছে অ্যাক্রস দ্বারা গতিশীলতা বোঝাবে, আর একটা হচ্ছে স্থিরের ক্ষেত্রে বোঝাবে। গতিশীল এবং স্থিরের ক্ষেত্রে কিভাবে বোঝাবে, যেমন দুটো ক্ষেত্রে কি বোঝাবে অ্যাক্রস, যে কোনো একটা যদি বাধা বোঝায় আর একটা যদি আড়াআড়ি অতিক্রম করা বোঝায়। যখন গতির ক্ষেত্রে বোঝাবে তখন আড়াআড়ি অতিক্রম করা বোঝাবে। এই অতিক্রম করার ক্ষেত্রে কিন্তু কয়েকটা ব্যাপার আছে, যেটা আমি একটা প্রিপোজিশনে গল্প দিয়ে যেটা পড়ে গেছি সেখানে এগুলো আছে, জাস্ট আজকে শর্ট করে বলি। সেটা হচ্ছে যদি কোনো জায়গায়, যে জায়গাটার মধ্যে অন বসানো যায়, যেমন রাস্তার উপরের দিকে যে রাখা যায় তার সেটা কি হবে, অন হবে। এখন কেউ যদি রাস্তা পার হয় এই অনের উপর যদি ভেদ করে যায় সেটা হচ্ছে অ্যাক্রস। যে কোনো জায়গায় সেটা যদি এই অনের উপর দিয়ে ক্রস করে চলে যায় সেটা হচ্ছে অ্যাক্রস হবে সবখানে। তাহলে আমরা কি বলবো, যেমন এই রাস্তা যদি কেউ পার হয়ে এদিক দিয়ে ওদিক চলে যায় তাহলে সেটা কি বলবো, দ্য ম্যান ওয়েন্ট অ্যাক্রস দ্য রোড, মানে এই রাস্তাটা এই আড়াআড়ি হয়ে গেল। আর এই রাস্তা যদি কেউ এই দিক দিয়ে যে এদিক চলে যায়, মানে রাস্তা পার হবে না, রাস্তা ধরেই যাবে, সেক্ষেত্রে বলতে হবে অ্যালং, দ্য ম্যান ওয়েন্ট অ্যালং দ্য রোড। বাট অ্যাক্রস বলে কি বোঝাবে, আড়াআড়ি হবে, যাওয়া বোঝাবে। এখানে তো যাওয়া বোঝাচ্ছে না, গতি বোঝাচ্ছে না, এখানে এই বাক্য দ্বারা বোঝাচ্ছে স্থিরতা। তাহলে স্থিরের ক্ষেত্রে অ্যাক্রস কিভাবে বসে, স্থিরের ক্ষেত্রে অ্যাক্রস বসবে কখন, যখন কোনো একটা জিনিসের বা কোনো একটা বস্তুর বা প্রাণীর চলার পথে কোন একটা জায়গায় বাধা হয়ে দাঁড়াবে কোনো কিছু, সেই বাধা বোঝাতে অ্যাক্রস ব্যবহার করা হবে। বাধা বলতে কি বোঝায়, বাধা বলতে বোঝায় যেমন আমি যদি এইটাকে রাস্তা মনে না করে এটাকে রিভার মনে করি, এটা রিভার, নদী, নদীর উপরে যদি কোনো ব্রিজ দেই, ওভার ব্রিজ দেই, এই ব্রিজ কিন্তু নদীর পথের চলার পথটা বাধা করে দেয় না, অর্থাৎ ব্রিজের নিচ দিয়ে পানি যেতে পারে, এই জন্য এটা বাধা না। তখন এই ক্ষেত্রে কি হয়, যে দ্য ব্রিজ ইজ ড্যাশ দ্য রিভার, অনেকবার পরীক্ষা আসছে, কি হবে এটা, দ্য ব্রিজ ইজ ওভার দ্য রিভার, নদীর উপরে আছে, এটা হচ্ছে ওভার, ওকে। কিন্তু নদীর উপরে যদি কেউ বাঁধ দেয়, বাঁধ, এই বাঁধ দেওয়া মানে কি, তখন কিন্তু নদীর চলাপথে আর যেতে পারবে, নদী আটকা এখানে, নদী এখান থেকে ওইদিকে পানি যেতে পারবে না, নদীর পানিটা আটকানো হইলো, এটা হচ্ছে বাঁধ দেওয়া, ড্যাম, বাঁধ দেওয়া। এই বাঁধ দেওয়ার ক্ষেত্রে যদি বলা হয় দ্য ড্যাম ইজ ড্যাশ দ্য রিভার, নদীর উপরে বাঁধ আছে, এটা কি হবে তখন, সেইটা বোঝাতে হবে অ্যাক্রস। এর মানে হচ্ছে এই কোথায় আছে, এটা নদীর উপরে আছে, এটা কিন্তু ওভার হবে না, ওভার দ্য রিভার হবে না, এটা হবে অ্যাক্রস দ্য রিভার। মানে ওই নদীর অ্যাক্রস বলার সাথে বোঝাবে যে ওই নদীর যে চলাপথ ছিল সেই চলাপথে অ্যাক্রসটা মানে ওই বাঁধটা হচ্ছে বাধা। এই বাধা বোঝানোর ক্ষেত্রে অ্যাক্রস ব্যবহার করা হবে, অর্থাৎ স্থির কোনো কিছু বলতে গেলে যদি অ্যাক্রস ইউজ করতে হয় সেটা বাধা বোঝায়। দ্যাটস ওয়াই এখানে যদি দেয়ার ইজ এ কফি শপ অ্যাক্রস দ্য রিভার আমরা ইউজ করি, তার মানে দাঁড়াবে অ্যাক্রস দ্য স্ট্রিট আমরা ইউজ করি এই প্রশ্নে, তার মানে দাঁড়াবে যে এই রাস্তাটার ঠিক মাঝখানে কফি শপটা রাখা আছে, এমনভাবে রাখা আছে যাতে করে কোনো জিনিস বা কোনো যানবাহন যেতে না পারে, এইখানে চলার বাধা হওয়ার জন্য অ্যাক্রস হিসেবে। তখন অ্যাক্রস দিলে কি দাঁড়াবে, যে এই কফি শপটা হচ্ছে এই রাস্তার মধ্যে চলাচলের জন্য সবচেয়ে বড় বাধা, সেটা তো আসলে একটা রাস্তার ক্ষেত্রে অসম্ভব। দ্যাটস ওয়াই এই উত্তরটাও কিন্তু হবে না। আর বিফোর মানে কি দাঁড়ায়, বিফোর মানে হচ্ছে মানে সামনে বোঝায়, কিন্তু এইখানে দেখা যাবে যে এই যে দেয়ার ইজ এ কফি শপ বিফোর দ্য স্ট্রিট, এই কথাটা এখানে বিফোরটা তো এমনিই হবে না, বিফোরটা কাটা থাকলো আমাদের কি অন, অন আমরা কেন দিলাম, অনেকেই অন দিল না, আমরা কেন অন দিয়েছি। সেক্ষেত্রে যদি বলি যে অনটা দ্বারা কি বোঝায়, অন হচ্ছে নর্মালি কোনো কিছুর উপরে বোঝায়, সেক্ষেত্রে আমরা কি বললি যে দেয়ার ইজ এ কফি শপ অন দ্য রিভার, তো এটা বলা যায় কি যে অন দ্য স্ট্রিট মানে রাস্তার উপরে কফি শপ আছে, এটা নর্মালি এটা মনে হতে পারে, কিন্তু মনে রাখতে হবে যে কোনো কিছুর কাছাকাছি কোনো কিছু অবস্থান যদি থাকে বুঝায়, মনে রাখতে হবে এটা নর্মালি অন মানে উপরে বুঝায়, কিন্তু অনের আরো একটা মানে আছে যেটা খুবই গ্রহণযোগ্য একটা অর্থ, সেটা হচ্ছে
কোনো কিছুর কাছাকাছি যদি কোনো কিছু অবস্থান করে সেটির ক্ষেত্রে অন ব্যবহার করা হয়। এই যে কোনো কিছু কাছাকাছি কোনো কিছু অবস্থান করলে অন ব্যবহার করা হয়, এইটি আমার যে ক্লাসরুম ইংলিশ গ্রামার বই, এই বইয়ের মধ্যে স্পষ্ট করে বলা আছে। আমরা ওইটা একবার দেখে নেই। আমি যেটা বলছিলাম যে একটা প্রশ্নই, আমার বইয়ের একটা প্রশ্ন থেকেই এবার বিশেষ পরীক্ষায় 2টা কোশ্চেন আছে, সেটা একটু দেখে নেই। তবে অ্যান্সারটা অন হবে। অনটা কেন হচ্ছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি আমার বইটার একটা ছবি, সেই বইটার রুল নাম্বার 6 এ একটু বড় করে দেখাই তাহলে একটু ক্লিয়ার হবে। এই যে রুল নাম্বার 6, এইখানে কি আছে আমি দেখাচ্ছি, বাক্যগুলো পড়ে দেই। খুব কাছের কোনো স্থান বা কাছাকাছি, খুব কাছের কোনো স্থান বা কাছাকাছি যদি কিছু বোঝায় সেক্ষেত্রে কি বসে? অন বসে। এই যে অন বসে। বাক্যগুলো একটু দেখি। মাই ফ্রেন্ড লিভস ইন এ হাউস অন দ্য মেইন রোড। এই যে আমরা দেখতে পেলাম যে অন দ্য মেইন রোড। আমরা আরেকটা দেখি, মানে কি এই যে এটা কি বোঝাচ্ছে? অর্থাৎ মেইন রোডের পাশেই, মেইন রোডের উপরে কিন্তু না। অর্থাৎ এটা যদি বলা হয় মাই ফ্রেন্ড লিভস ইন এ হাউস, একটা বাড়িতে থাকে, বাড়িটা কোথায়? ওই বাড়িটার কথা বলছে অন দ্য মেইন রোড, মানে কি বাড়িটা হচ্ছে মেইন রাস্তার পাশেই। আর একটা দেখি, এই যে এটা কি ছিল? এই কোশ্চেনটা তো আমরা এই লাইনটাতে বুঝলাম যে আরেকটা কোশ্চেনের কথা বললাম, যে ওটা একটু আগে দেখালাম, ফার্স্ট কোশ্চেন দেখাছিলাম, দেয়ার আর ট্রিজ অন বোথ সাইডস অফ দিস ক্যানেল। অলমোস্ট এরকম একটা কোশ্চেন আমাদের এবারে বিশেষ পরীক্ষায় আসছে। এটা বাদে পরেরটা দেখি আমরা। ঢাকা স্ট্যান্ডস অন দ্য ব্যাংক অফ বুড়িগঙ্গা। এই যে ঢাকা স্ট্যান্ডস অন, এই যে অন কিন্তু বসে, অন দ্য ব্যাংক অফ বুড়িগঙ্গা, মানে বুড়িগঙ্গার তীরেই ঢাকা অবস্থান। মানে কি ঢাকা কোথায়? বুড়িগঙ্গা নদীর পাশাপাশি, মানে কাছাকাছি থাকে। তার মানে অ্যান্সারটা অন। ওই প্রশ্নেই তাহলে আমরা 1 নম্বর প্রশ্ন যেটা পেলাম, এবার সেই প্রশ্ন আবার দেখি আমরা। এই যে প্রশ্ন আবার দেখি আমরা, তাহলে কি পেলাম? যে কোনো কিছু কোনো কাছাকাছি অবস্থান যদি হয় সেটা অন হয়। দেয়ার ইজ এ কফি শপ ড্যাশ দ্য স্ট্রিট, মানে ওই স্ট্রিটের কাছাকাছি, মানে পাশেই কোনো কফি শপ যদি বোঝাচ্ছে সেক্ষেত্রে আনসারটা হবে অন। যেখানে আমরা অনটাই আনসার দিয়েছিলাম, আনসারটা অনেক কারেক্ট, এটাই কারেক্ট। তাহলে প্রিপোজিশনগত যে আরো ব্যবহার আছে সেই ব্যবহারগুলো ইনশাল্লাহ আমি সুযোগ পেলে, প্রিপোজিশনের যে বিড়ালের একটা গল্প দিয়ে যে প্রিপোজিশনগুলো পড়ানো হয়, বা আমি এর আগে দিয়েছিলাম, ওইটাকে আরেকবার একটা লাইভ নিয়ে পড়িয়ে দিব। আর প্রিপোজিশন নিয়ে বেশ কিছু রুলস আছে যেগুলো খুবই ইন্টারেস্টিং। এগুলো পড়ার জন্য ইনস অ্যান্ড আউটস অফ প্রিপোজিশন যে বইটা আছে, বইটা দেখা যেতে পারে, এবং অনেকগুলো বই আছে, সেই বইগুলো আছে। সেই বইগুলো পড়লে হবে। এত আসলে অ্যাকচুয়ালি পড়তে হয় না। একটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে ইংরেজিতে ভালো করার জন্য, বিশেষ করে যারা চাকরি পরীক্ষা দিচ্ছে, বিশেষ করে বিসিএস বা অন্যান্য পরীক্ষার যে চাকরি পরীক্ষার যে ইংরেজি অংশটা, সেই অংশটা ভালো করার জন্য সত্যিকার অর্থে আমার যে বইটা আছে সেই বইটা অনেক ভারী একটা বই। আমি আমার বইকেও সাজেস্ট করছি না। আর যে কোনো বই, যে বইটি অনেক ভারী হবে এবং যেখানে অনেক কোশ্চেন, যেটা আসলে পড়ে শেষ করা যাবে না, এই ধরনের বই টোটালি অ্যাভয়েড করতে হবে। কারণ বিশেষ পরীক্ষার 10টা সাবজেক্ট, শুধু একটা সাবজেক্টের কয়েকটা নাম্বারের জন্য এত উঁচু বই যদি আমি পড়ি, তাহলে আমার কিন্তু ওইখানেই বিশেষে 12টা বেজে যাবে। এই বইটা, যে বইটা পড়ে আসলে কভার করা সম্ভব না, যে বইটা পড়ে এই পড়াটা রিভিশন দেওয়া সম্ভব না, ওই বইটা অ্যাভয়েড না করলে ক্ষতিটা কি হবে? যে ওই বই পড়তে গিয়ে বাকি অনেকগুলো পড়া নষ্ট হয়ে যাবে। এরকম বাজারে অনেক বই আছে খুবই পপুলার, বইও খুব ভালো, কিন্তু ওই বই তো আসলে পড়া সম্ভব না। ওকে, যে বইটা পড়া সম্ভব না, সেই বইটা কি না মানে হচ্ছে বিপদে পড়া। তো সবাইকে আজকের যে আমি 10টি কোশ্চেন বললাম, সেই 10টি কোশ্চেন কেমন লাগলো এটা কমেন্টে জানাতে হবে। আর এরপরে কোন ধরনের ভিডিও, কোন টপিকের উপর ভিডিও আমার কাছ থেকে চান সেটা একটু জানিয়ে দিলে আমি সেই ভিডিওগুলো করার চেষ্টা করব। সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আজকের লাইভটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, টাটা।